নমস্কার, গল্পের কোলাহলের ৭২ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকে রয়েছে একটি অদ্ভুত অলৌকিক ঘটনা, একটি জমিদার বাড়িকে কেন্দ্র করে। ঘটনাটি পাঠিয়েছে আমাদের চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার রনক। শ্রোতা বন্ধুরা, তোমাদের কাছেও যদি কোনো এরকম অলৌকিক ভৌতিক ঘটনা বা তোমাদের নিজের লেখা যদি কোনো ভৌতিক গল্প থেকে থাকে আর তোমরা চাও সেটা আমাদের চ্যানেলে প্রচার হোক, তাহলে খুব সহজেই পাঠিয়ে দিতে পারো আমাদের মেল আইডি গল্পের কোলাহল@gmail.com-এ। নিচে ডেসক্রিপশনও দেওয়া রয়েছে আমাদের মেল আইডি। আজকের ঘটনা ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। সেটায় অনেক সাহায্য হবে আমাদের নতুন নতুন ঘটনা নিয়ে আসতে। আর নতুন সত্যি ভৌতিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও। চলি সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার দাদা, আমি রনক চক্রবর্তী। বহুদিন তোমার চ্যানেলের অনেক ধরনের ঘটনা তো শুনলাম, সব ঘটনাগুলোই বেশ ভালো লেগেছে। তাই আজ আমি নিজে ল্যাপটপ নিয়ে বসে পড়লাম আমার জীবনের এক বড় রহস্যময় ঘটনার কথা লিখতে। ভাবলাম এই ঘটনাটা তুমি যখন বলবে তোমার চ্যানেলের শ্রোতা বন্ধুদের, তখন তাদের হয়তো ভালো লাগতে পারে। শুরু করছি আজ থেকে 2 বছর আগের এক ঘটনা। আমাদের বাড়ি থেকে আধ ঘন্টার পথ পেরোলেই আমার পিসির বাড়ি। সেখানেই থাকে আমার পিস্তুত দাদা। তার নাম বাপ্পাদিত্য গাঙ্গুলি। পেশায় সে একজন ইতিহাসের প্রফেসর। আমাদের এখানেরই এক কলেজে দাদা পড়ায়। পড়ানো ছাড়াও দাদার আছে এক অন্য নেশা। সুযোগ পেলেই বেরিয়ে পড়ে পুরনো কোনো জায়গায় ঘুরতে, যাতে সেখানের পুরনো সব তথ্য বা সেই জায়গার ইতিহাস সম্পর্কে জানতে পারে। এর সাথে সাথেই আবার এক নতুন ইচ্ছে দাদার মাথায় ঢুকেছিল। তা হলো কোনো জায়গায় রহস্যের কিছু টের পেলে তার সমাধান করা। এই নেশাটা দাদাকে ধরিয়েছিল উজ্জ্বলদা। উজ্জ্বল প্রামাণিক, দাদার সেই ছোট্টবেলার স্কুলের বন্ধু। বড় হয়ে দাদার মতোই তিনিও ইতিহাসের প্রফেসর হয়েছে। তাই এদের চিন্তাভাবনাগুলোর মধ্যে অনেক মিল আছে। উজ্জ্বলদার বাবা মা দুজনেই 2 বছরের গ্যাপে মারা যায়। ও এখন একাই থাকে বাড়িতে। কাজ আর ঘোড়া নিয়েই উজ্জ্বলদার জীবন। আমার পিস্তুত দাদার জন্যই আমি দিনের বেশিরভাগ সময় পিসির বাড়িতেই কাটাই। ছোটবেলা থেকেই আমার বন্ধু বলতে সেরকম কেউই নেই। এই দাদাই হলো আমার বন্ধু আর গার্জেনও। দাদার বন্ধুরাও আমার সাথে দাদার মতো করেই মেশে। তাই যখনই দাদা কোথাও যায়, আমায়ও সাথে নিয়ে যায় সঙ্গী হিসেবে। দাদার সাথে যতবারই গেছি ততবারই বেশ কোনো না কোনো জায়গার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। কিন্তু শেষবারের যে অভিজ্ঞতাটা হয়েছে আমাদের, তা ছিল রহস্যে ঘেরা। তখন আমার গ্র্যাজুয়েশন পরীক্ষা সবে শেষ হয়েছে। রেজাল্ট বেরোতেও দেরি। একদিন সকাল থেকেই পিসির বাড়িতে আছি আমি। দাদা হঠাৎ বলল যে আমার রেজাল্ট বেরোতেও দেরি, আর দাদারও কলেজের সামনেই গরমের ছুটি পড়বে, তাহলে কিছুদিনের জন্য একটা প্ল্যান করা যাক। সঙ্গে সঙ্গে প্ল্যান করাও হয়ে গেল। দাদার কথা মতো সেদিন রাতে বাড়ি এসে সব জামা কাপড় প্যাক করে নিলাম, কারণ পরের দিন বিকেলে পিসির বাড়িতেই সব কিছু নিয়ে চলে যাব। রাতটা ওখানে থেকেই তার পরের দিন বাস ধরব আমি আর দাদা। বাড়িতে সব কিছু জানালাম। পরের দিন সন্ধে নাগাদ পিসির বাড়ি পৌঁছাই। গিয়ে দেখলাম প্রতিবারের মতোই দাদার তখনও কিছুই গোছানো হয়নি। দুজন মিলেই গুছিয়ে নিয়ে খাটের ওপর বসলাম। পিসি আর পিসেমশাই বেরোলো আমাদের জন্য খাবার কিনতে, বাসে টুকটাক যাতে কিছু খেয়ে পেট ভরাতে পারি। দাদার থেকে আমি জায়গার বিষয়টা জানতে চাই। ঠিক সেই সময় কলিং বেলের শব্দ হয়। আমরা ভাবলাম
পিসেমশাইরা হয়তো ফিরে এলো। দাদা আমায় বলল দরজাটা খুলতে। আমি গিয়ে খুলে দেখি সামনে দাঁড়িয়ে উজ্জ্বলদা। আমি তো দেখে খুব আনন্দ পেলাম, কত মাস পরে দেখা। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে উজ্জ্বলদা আমাকে দেখলেই এক গাল হেসে আমায় নিয়ে মজা করত, সে চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে আমায় দেখছে। মুখ দেখে মনে হচ্ছে যেন কষ্টে ভরা আর কিছু যেন চিন্তা করছে। ভাবলাম হয়তো কিছু হয়েছে, তাই এরকম মুখ। ভেতরে নিয়ে যেতেই দাদা উজ্জ্বলদাকে দেখে ভূত দেখার মতো অবাক হয়ে গেল। বিষয়টা আমি কিছুই বুঝতে পারলাম না। কারোর মুখেই হাসি নেই, সবাই গম্ভীর। দাদা জানতে চাইল যে এতদিন পর উজ্জ্বলদা কোথা থেকে এলো, এতদিন কোথায় ছিল। উজ্জ্বলদা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলতে শুরু করলো, 1 মাস আগে একদিন একটা জমিদার বাড়ির কথা সে জানতে পারে। সেই বাড়িকে ঘিরে রয়েছে নাকি প্রচুর রহস্য। সেখানে নাকি দিনের বেলা কোনো মানুষ বাড়ির আশেপাশে চলাফেরা করতে পারলেও অন্ধকার হয়ে যাওয়ার আগেই সেই জায়গায় আর কেউ যায় না। রাতে যে যখন সেই বাড়িতে গেছে আর ফেরেনি তারা। তাই অনেক চেষ্টা করেও উজ্জ্বলদা একা এই রহস্যের কোনো কিনারা করতে পারেনি। তখন আমার দাদার কথা মনে পড়তেই ছুটে আসে এখানে। দাদাকে অনুরোধ করে যাতে সে ওখানে গিয়ে বিষয়টা দেখে। উজ্জ্বলদাকে দেখে মনে হচ্ছিল যেন এই বিষয়টা নিয়ে বেশি ভাবছে। দাদাকেও দেখলাম রাজি হয়ে গেল। ঠিক করে নিল যে পরের দিন আমরা ওই জমিদার বাড়ির জায়গায় ঘুরতে যাব। যেখানে যাওয়ার কথা ছিল সব কিছু ক্যান্সেল করে দিল দাদা। দাদা বলল আমরা 3 জনেই যাব সেখানে, মানে ওই জমিদার বাড়িতে। কিন্তু উজ্জ্বলদা হঠাৎ করেই বলল যে না, ও যাবে না। ও যে হোটেলে ছিল সেই হোটেলের খোঁজ দিল। বলল সেই হোটেলের মালিক বেশ ভালো মানুষ, তার সাথে নাকি উজ্জ্বলদার ভালোই সম্পর্ক গড়ে উঠেছিল কিছু মাস আগে। কিন্তু ওখানে গিয়ে যেন আমরা উজ্জ্বলদার কথা না বলি কাউকে। কারণ জিজ্ঞাসা করাতে কিছুই বলল না উজ্জ্বলদা। আমার জিনিসটা একটু অদ্ভুতই লাগলো। এরপর উজ্জ্বলদা ওই বাড়ির জায়গা সম্পর্কে আমাদেরকে সবটা বলল। রাত তখন 9:30 নাগাদ উজ্জ্বলদা চলে গেল। দাদার মুখে দেখলাম চিন্তার ছাপ। জানতে চাইলাম যে কি ভাবছে। দাদা বলল 1 মাস উজ্জ্বলদার কোনো খোঁজ ছিল না কারুর কাছেই, ফোনেও পাওয়া যায়নি। আজ হঠাৎ এসে এই সব বলে গেল। বিষয়টা ওখানে গিয়ে যে করে হোক বুঝতে হবে। পরের দিন ট্রেন ধরে পৌঁছলাম আমরা সেই জায়গায়। জায়গাটির নাম আমি গোপন রাখছি। হোটেলে ঢুকলাম। হোটেলের মালিক ঘরের চাবি দিতে গিয়ে হঠাৎ বলল যে ওই হোটেল থেকে 5 মিনিট দূরে একটি জমিদার বাড়ি আছে, তার আশেপাশে যেন আমরা কখনোই না যাই। দাদা কারণটা জানতে চাওয়াতে মালিক বলল 1 মাস আগে ওই হোটেলে একটি মাঝবয়সী লোক থাকতে গিয়েছিল, কিন্তু কিছুদিন পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজ খবর নেওয়া হয়েছে কিন্তু কোনো খোঁজ মেলেনি। এর আগেও অনেকেই নিখোঁজ হয়ে গেছে ওই জমিদার বাড়ির সামনে থেকেই। আমরা ভাবলাম তাহলে উজ্জ্বলদা কি ঠিকই বলেছে। আমরা ঘরে ঢুকলাম। দাদা বলল রাতেই আমরা জমিদার বাড়িতে যাব। শুনেই আমার ভয় লাগলো যে কি হতে চলেছে। রাতের অন্ধকারে ওই জমিদার বাড়ির সামনে আমরা পৌঁছাই। একটা ভয় লাগছিল মনে। চারপাশ পুরো গাঢ় কালো অন্ধকার। শিয়াল কুকুরের ডাকও শোনা যাচ্ছে অনেক দূর থেকে।
সামনেই এক বিশাল বড় গেট, সিংহদুয়ার বলা যেতে পারে। দাদাকে জিজ্ঞাসা করলাম, রাতের অন্ধকারে না ঢুকে দিনের বেলাতেও তো ঢুকতে পারি। দাদা বলল, রাতেই নাকি সবকিছুর উত্তর পাওয়া যায়। গেট খুলে ভেতরে ঢুকলাম আমরা। আস্তে আস্তে ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাব, এমন সময় কারোর কথা বলার শব্দ শুনতে পাই। ফিসফিস করে অনেকেই কথা বলছে খুব নিচু স্বরে, কিন্তু কাউকে দেখতে পাই না। একতলায় উঠে আওয়াজটা কোথা থেকে আসছে সেটা বোঝার জন্য ফ্ল্যাশটা আশেপাশে ঘোরাতেই হঠাৎ দেখি দেওয়ালের গায়ে হাতের বড় বড় ছাপ, আর সেই ছাপ রক্তের, কিন্তু তার রং কালো। কোথাও আবার লাল রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে দেওয়াল থেকে। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, দাদা, আমার ভালো লাগছে না এই বিষয়টা, চল ফিরে যাই, আজকে ফিরে যাই, কোনো একদিন সকালে আসবো। দাদা কিছু উত্তর না দিয়ে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই আমরা আমাদের চোখের সামনে স্পষ্ট দেখলাম একজন মহিলা আমাদের সামনে দিয়ে চলে গেল। দাদা তাড়াতাড়ি এগোলো, আমিও গেলাম, কিন্তু কিছুই আর দেখতে পেলাম না। বারান্দা দিয়ে কিছুটা এগোতেই আমার চোখ গেল বারান্দার এক কোণে ঘোমটা টানা এক মহিলা দাঁড়িয়ে রয়েছে। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। হাত দিয়ে দাদাকে ডাকতে যাই, সামনে দেখি দাদা নেই। পেছনে ঘুরতেই দেখি সেই মহিলাটা বারান্দার এক ধার ঘেঁষে তাড়াতাড়ি হেঁটে আমার চোখের সামনে বারান্দা দিয়ে নিচে ঝাঁপ মেরে দিল। আমি দৌড়ে যাই, দেখি মহিলাটা নিচে মাটিতে পড়ে আর রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। আমি চিৎকার করে উঠি, দাদা দৌড়ে আসে। আমি থরথর করে কাঁপছি তখন। দাদাকে বলি, নিচে দেখ, কিন্তু দাদা দেখে বলে, কি দেখব, নিচে তো কিছুই নেই। আমি দাদাকে বলি, ওই বারান্দায় এক মহিলা ছিল, সে ঝাঁপ মেরেছে আমার চোখের সামনে। তবে দাদা সেটা বিশ্বাস করে না। তবে দাদাও কিন্তু দেখেছিল সেই মহিলাকে, বারান্দায় না হলেও চোখের সামনে দিয়ে যখন মহিলাটি সরে গেছিল। তখন দাদা বলে, দাদা নাকি পাশের ঘরে ঢুকে গেছিল, সেখানে মহিলাটাকে খুঁজতে গেছিল দাদা। এইসব শুনে আমার শরীরটা খারাপ করছিল। দাদা আমায় নিয়ে হোটেলে ফিরে আসে। দাদার মনে সন্দেহটা আরো বাড়ে। সে বুঝতে পারে ওই বাড়িতে খুব বড় রহস্য লুকিয়ে রয়েছে। সবাই যে গেলে ফিরে আসে না, এটা কিন্তু ভুল কথা। আমরা দুজন কিন্তু ফিরলাম। উজ্জ্বলদাও তো ফিরেছে। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়ি। আচমকা একটা ধূপধাপ শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমের মধ্যে মনে হচ্ছিল যেন কেউ আমার ঘরের ওপরে হাতুড়ির বাড়ি মারছে। আমি চোখটা খুলি, অন্ধকার ঘরে অনুভব করি সত্যি আওয়াজটা হচ্ছে। আমি উঠে বসে ঘরে সুইচবোর্ডটা খুঁজছিলাম। সুইচবোর্ডটা আমার হাতের সামনের দেওয়ালেই ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন আমি হাওয়াতে হাত ছুঁড়ছি। আমি বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশটা জ্বালাতেই দেখি আমার সামনে কোনো দেওয়ালই নেই। বিছানার দিকে আলোটা ঘোরাতেই দেখি দাদাও নেই সেখানে। শব্দটা আরো জোরে হচ্ছিল। পুরো ঘরটায় আলো দিয়ে দেখার পর আমি বুঝতে পারলাম এটা হোটেলের ঘর নয়, এটা জমিদার বাড়ির ঘর, যেখানে আমি একা শুয়ে আছি। কিন্তু এটা কি করে সম্ভব? শব্দটা কিসের হচ্ছে সেটা দেখার জন্য আমি বিছানা থেকে নেমে ঘরের দরজাটা খুলে বাইরে যাই। আওয়াজটা শুনতে পাই জমিদার বাড়ির দোতলা থেকে আসছে, দোতলার 3 নম্বর ঘর থেকে। ধীরে ধীরে সেই ঘরের সামনে গিয়ে আমি দাঁড়াই।
শব্দটা আরো জোরে হচ্ছিল। কাঁপা কাঁপা হাত দিয়ে আমি দরজাটা ঠেলে ভেতরটা দেখি। অন্ধকার ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার আমার চোখে পড়ে, আর ঘরের ভেতরে ওই শব্দটা খুব জোরে জোরে হচ্ছে। আমি দরজাটা ঠেলে ভেতরে ঢুকি। হঠাৎ শব্দটা বন্ধ হয়ে যায়। আমি আস্তে আস্তে ওই চেয়ারটার কাছে যাই। দেখি চেয়ারটা দুলছে, আর সেই চেয়ারে কেউ যেন বসে রয়েছে। তার মুখটা নিচু করা, চুলগুলো উস্কো খুস্কো। সামনে যেতেই মুখ তুলে তাকায় সেই ব্যক্তি। আমি কাঁপা গলায় বলে উঠলাম, উজ্জ্বলদা। কিন্তু কি চেহারা উজ্জ্বলদার! চেহারা শুকিয়ে গেছে, মুখ পুরো সাদা ফ্যাকাশে, চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো উজ্জ্বলদার গলায় বড় করে মোটা রক্ত জমাটের দাগ, যেন খুব মোটা কোনো দড়ি দিয়ে গলায় চেপে বেঁধে রাখা হয়েছে। আমি ভয় ভয় একটু পেছোতেই উজ্জ্বলদা বলে ওঠে, চলে যাস না, তোদের তো এখনো অনেককে শাস্তি দেওয়া বাকি আছে। আমরা তো এখানে আটকে আছি, অনেক মৃত লাশ এখানে চাপা পড়ে আছে। মৃত? কে মৃত? উজ্জ্বলদা মৃত? উজ্জ্বলদার মুখ থেকে এটা শুনতেই আমি বেরোনোর চেষ্টা করি ঘর থেকে। ঘরের মধ্যে অনেকের একসাথে কান্নার শব্দ শুনতে পাই। সবাই বলছে, আমাদের এখান থেকে বার করো, আমাদের এখান থেকে বার করো তোমরা। আমি দরজাটা খোলার চেষ্টা করি, ধাক্কা দিই, কিন্তু কিছুতেই দরজাটা খোলে না। হঠাৎ আমার পাটা কেউ চেপে ধরে। দেখি একটা কঙ্কালের হাত। আমি চিৎকার করে উঠি। অনুভব করি আমার দাদা আমায় ডাকছে। আমি চোখ খুলে উঠে বসি বিছানায়। দরদর করে ঘামছি আমি। বুঝতে পারি এটা স্বপ্ন ছিল, কিন্তু একটা স্বপ্ন এতটা বাস্তবের মতো হতে পারে? আর আমি উজ্জ্বলদাকে মৃত কেন দেখলাম? আমার স্বপ্নের কথা পুরোটাই দাদাকে বলি, কিন্তু ও সবটাই হেসে উড়িয়ে দেয়। আর উজ্জ্বলদা যে বেঁচে আছে সেটা তো আমরা দেখেছিলাম। কিন্তু আমার মন কিছুতেই মানতে চাইল না। তবে আমি আর দাদা একটা জিনিস সেটা এতক্ষণে বুঝতে পেরেছিলাম, যে ওই বাড়িতে রাত্রিবেলায় কিছু একটা ঘটে। দাদা ঠিক করে সেদিন রাতে আমরা আবার যাব ওই বাড়িতে। আমার আবার বুক ঢিপ ঢিপ করতে শুরু করে। সেদিন রাতে আমরা আবার যাই ওই জমিদার বাড়িতে, কিন্তু কোনো ফিসফিসানির শব্দ আর শুনতে পাই না। দাদা আমাকে বলে আমার স্বপ্নে দেখা দোতলার ওই 3 নাম্বার ঘরে দাদাকে নিয়ে যেতে। আমি ভয়ে ভয়ে দাদাকে নিয়ে যাই। দরজাটা ভেজানো ছিল। ফোনের ফ্ল্যাশ দিয়ে যতটা দেখা যায় সেই দেখেই ঘরের মধ্যে ঢুকি আমরা। আমাদের মনে হচ্ছিল আমাদের আশেপাশে অনেকে ঘোরাফেরা করছে ওই ঘরের মধ্যে। চলতে চলতে দাদা হঠাৎ হোঁচট খায়। আলোটা নিচে দেখাতেই দেখি একটা কঙ্কাল, তার গায়ে শাড়ির ছেঁড়া টুকরো। ওই টুকরোটা দেখে আমার খুব চেনা লাগে। মনে পড়ে কিছুক্ষণ আগের রাতেই আমার ওই মহিলার কথাটা। দাদা বলে আশেপাশে দেখতে আরো কিছু হয়তো পাবো। ঠিক তাই, ঘরে এদিকে ওদিকে পড়ে রয়েছে বহু মানুষের নরকঙ্কাল। ভয়তে আমি পেছনো শুরু করি। পেছোতে পেছোতে আমি একটা কিসের সাথে এসে যেন ধাক্কা খাই। দেওয়াল যে ওটা নয় তা আমি পিঠে লাগতেই বুঝতে পেরেছি। আমি আলোটা নিয়ে পেছনে ঘুরতেই দেখি একটি নরকঙ্কাল ঝুলছে আমার সামনে। একটা পুরনো লোহার রড থেকে ওটা ঝুলছে। আর যা দেখে আমার ভয় কথা বলা বন্ধ হয়ে যায় তা হলো ওই নরকঙ্কালটার গায়ে ঝুলছে ছেঁড়া জামা, আর সেই জামাটা আমার খুব চেনা। উজ্জ্বলদা সেদিন রাতে যে শার্টটা পরে আমাদের সাথে
দেখা করতে এসেছিল, এটা সেই জামা। আমায় চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে দাদা ছুটে আসে। দাদাও সেটা দেখে দেখে সেই জামাটা। দাদা বলে, এটা তো উজ্জ্বলের জামা। দাদা থমকে যায়। তবে আমি বললাম, এরকম জামা তো অনেকের এক হতেই পারে। ফ্ল্যাশের আলোটা কঙ্কালের মুখটার কাছে নিয়ে যেতে দাদা লক্ষ্য করলো একটা লকেট, আর সেই লকেটটা খুব চেনা আমাদের। ওটা উজ্জ্বলদার লকেট। তাহলে উজ্জ্বলদা কি সত্যিই মারা গেছে? তাহলে আমাদের বাড়িতে কে এসেছিল? দাদা ভারী গলায় বলে উঠল, এখানে কেউ এমন আছে যে মানুষদের মেরে ফেলছে। ঠিক তখনই আবার ফিসফিসানির শব্দ শুনতে পাই, কিন্তু কাউকে দেখতে পাই না। হঠাৎ শুনতে পাই কেউ বলছে, তোমরা এখানে এসে খুব বড় ভুল করেছ, তোমরাও বেঁচে ফিরবে না। আমি ভাবলাম আর হয়তো বাড়ি ফিরতে পারবো না। অন্ধকার ঘরের মধ্যে কেউ ঢুকলো আমরা শুনতে পেলাম। ফ্ল্যাশের লাইটটা ঘোরাতেই দেখি কালো কাপড়ে সারা শরীর ঢাকা কিছুজন এগিয়ে আসছে আমাদের দিকে। কঙ্কালের মতো হাতগুলো বেরিয়ে আছে সেই কালো কাপড়ের মধ্যে থেকে। ঠিক সেই সময় ঘরে ঢোকে পুলিশ। সারা বাড়িতে লাইট জ্বলে ওঠে। পুলিশ এসে ওই কালো কাপড় মোড়া মুখগুলো খোলে। দেখি কয়েকজন মানুষ মিথ্যে কঙ্কালের হাত লাগানো, তারা মারতে আসছিল আমাদের। পুলিশের থেকে জানতে পারলাম ওরা এতদিন এই বাড়ি অন্ধকার রেখে অনেক কিছু চোরাই জিনিস পাচার করত, আর যারা এই বাড়িতে এসে কিছু জানতে পারত তাদেরই ওরা মেরে ফেলত। পুলিশ এতদিন বুঝতে পারেনি যে ওরা এখানে লুকিয়ে রয়েছে। সবাই ভাবত হয়তো এখানে সত্যি ভূত রয়েছে। পুলিশ ওদের ধরে নিয়ে যায়, কিন্তু আমরা ঘরের চারিদিকটা দেখি, কঙ্কালগুলোকে আর কোথাও দেখতে পাই না। মেন গেটের কাছে গিয়ে দাদা উজ্জ্বলদার একটা ফটো দেখিয়ে পুলিশের থেকে খবর নেয়। পুলিশ ওই ফটো দেখে যা বলে, তারপর আমাদের আর কথা বলার অবস্থা থাকে না। পুলিশ বলে যে আজ থেকে 1 মাস আগে উজ্জ্বলদার মৃতদেহ পাওয়া গেছে ওই বাড়ির গেটের সামনে থেকে। আমরা যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখান থেকেই। ওখানকার একটা স্থানীয় লোক সকালবেলায় বাজারে যাচ্ছিল, তখনই গেটের সামনে দেখে গলায় দড়ি বাঁধা অবস্থায় উজ্জ্বলদাকে পড়ে থাকতে। পুলিশকে খবর দেয়। এর আগেও অনেকের মৃতদেহ এই বাড়ির সামনে থেকে পাওয়া গেছে, তার মধ্যে একজন মহিলাও ছিল। এই বাড়ির মাটি খুঁড়ে পুলিশ অনেক নিখোঁজ মানুষের কঙ্কাল পেয়েছে। সেই জায়গাগুলো আমরা দেখলাম। সব শেষে যখন আমরা বেরিয়ে আসছি, দাদা হঠাৎ থেমে গেল। দাদাকে দেখে আমিও থামলাম। দোতলার ভাঙা জানলার দিকে তাকিয়ে দেখি জানলার রড ধরে দাঁড়িয়ে রয়েছে উজ্জ্বলদা। গায়ে সেই এক জামা, মুখে সেই এক আগের মতো হাসি, যেন সে বলতে চাইছে অবশেষে সত্যিটা সামনে এলো। এই সত্যিটা তো উজ্জ্বলদাও সামনে আনতে চেয়েছিল। তারপরেই দেখতে পেলাম না আর কোথাও উজ্জ্বলদাকে, যেন সে মিলিয়ে গেল ওই জমিদার বাড়ির অন্ধকারে। আমরা হয়তো প্রতিশোধ নিতে পেরেছি, কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছিল। ওটাই ছিল আমাদের শেষ। এরপর দাদা এখনো অবধি কোথাও আর যেতে চায় না। দাদাও অনেক বদলে গেছে উজ্জ্বলদাকে হারিয়ে। রনক, জাস্ট আমার কোনো ভাষা নেই ঘটনাটা পাঠ করার পর। তোমরা যাকে দেখেছিলে উজ্জ্বলদাকে, যে এসেছিল তোমাদের বাড়িতে, সে তার আসলে মানুষ নয়। তার অনেক ওই 1 মাস মতন আগেই সে মারা গেছে। আর সে তাকে তুমি আর তোমার দাদা দুজনে মিলে দেখেছিলে। এটা খুবই একটা মারাত্মক ঘটনা। যাই হোক, আমি একটা জিনিসেই খুশি যে তোমরা শেষ অবধি
সেই রহস্য উদ্ঘাটন করতে পেরেছিলে, আর সেটা পুলিশকেও অনেক বাহবা দেওয়া উচিত। অনেক ধন্যবাদ এই ঘটনাটি আমাদের চ্যানেলে পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, জানাও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, এটা আমাদের অনেক সাহায্য হবে নতুন ঘটনা আনার জন্য। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।